আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করতেছি আজকে নতুন ক্লাসে। আজকে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের টাইপ ভিত্তিক ম্যাথ প্রবলেম সলভ করব। তার সাথে কি দেখব? বেসিকগুলো দেখব। বেসিক প্লাস সূত্রগুলো কয়েকটা আছে, কয়েকটা সূত্র দেখব এবং আমরা টাইপ ভিত্তিক ম্যাথ প্রবলেম সলভ করব। তো ভাইয়া কথা না বাড়িয়ে ক্লাসটা প্রথম থেকে শুরু করি, আর তোমরা দেখতে থাকো, তার সঙ্গে তোমরা নোট করতে থাকো, ঠিক আছে? আমাদের যে ত্রিকোণমিতি আছে এর ইংরেজি শব্দ কি? ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি। ভাই ট্রাই মানে কি ভাইয়া? ট্রাই মানে হলো তিন। আর এই যে গণ, গণ শব্দের অর্থ পাড় বা ধার, ঠিক আছে? আর এই যে মেট্রি শব্দের অর্থ হলো পরিমাপ। পরিমাপ। তাহলে আমরা তিনটাকে যখন একসঙ্গে বলবো, তিন ধারের পরিমাপ। তাহলে ভাই আমরা সব সময় ট্রাইগোনোমেট্রিতে তিনটা বাহু বা তিনটা পাড় বা তিন জাতীয় তিনটা রেখা, এই জাতীয় জিনিস নিয়ে আমরা সবসময় হিসাব নিকাশ করব। তো তিন ধার বলতে এখানে আমরা ত্রিভুজের তিনটা বাহুর কথাটা বুঝবো এবং তিনটা বাহু নিয়ে আমরা হিসাব নিকাশ করব। অর্থাৎ এখানে ত্রিভুজ নিয়ে কাজ হবে। কোন ত্রিভুজ? আমরা সব সময় আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সমকোণী ত্রিভুজ কাকে বলে ভাইয়া? যার একটা কোণ 90 ডিগ্রি থাকে, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, তাদেরকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ বলবো। তাহলে সমকোণী ত্রিভুজের বাহু কয়টা? তিনটা। আচ্ছা, যদি আমি একটু নামকরণ করি, দেখো এটা এ, এটা বি, এটা হলো সি। তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ, এ বি একটা বাহু, বিসি একটা বাহু এবং এসি একটা বাহু। এখন ভাইয়া এই ত্রিভুজটাকে আমি যদি পরিমাপ করতে যাই, তাহলে আমাকে একটা কোণ ধরে নিতে হবে বা কোণের সাপেক্ষে আমি পরিমাপ করব। যদি আমি এখানে, আমার তো এটা ফিক্সড, এটা তো 90 ডিগ্রি, এটা কমও হতে পারে, এটা কম বেশি হতে পারে, হতে পারে এক কথায় এই কোণটা তোমার, এই কোণটা এবং এই কোণটা মিলায়ে 90 ডিগ্রি হতে হবে। কারণ কি? এটা ফিক্সড। আমরা কি জানি যে ত্রিভুজের তিন বাহুর সমষ্টি কত? যে কোণ যদি এ ধরো প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 হবে। অর্থাৎ একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে যদি বি কোণটা তোমার 90 ডিগ্রি ফিক্সড থাকে, তাহলে অবশ্যই এ কোণ আর সি কোণ দুইটা মিলে কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। তাহলে আমি যে কোনো একটা কোণের সাপেক্ষে এই ত্রিভুজটাকে নামকরণ করব বা ত্রিভুজটার পরিমাপ করব। যদি ভাইয়া এই যে সি কোণটা আছে, সি কোণটাকে আমি যদি থিটা দ্বারা চিহ্নিত করি বা থিটা যদি নামকরণ করি, তাহলে দেখো আমাদের কি আসে? থিটার যে একটা কাছের বাহু আছে, দেখো এটা কাছের বাহু, এটাও কাছের বাহু। তো এই বাহুটা হলো আমার বড় বাহু। এটা কি? বড় বাহু। আর থিটার সঙ্গে একটা বাহু আছে, তুমি যদি এই বাহুটা না দাও তাহলে কিন্তু তুমি এখানে কোণ উৎপন্ন করতে পারবা না। তাহলে এই বাহুটা হলো কোণ উৎপন্নকারী বাহু বা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, ঠিক আছে? বাহু। তাহলে ভাইয়া দেখো, এটা বড় বাহু, এটা সন্নিহিত বাহু বা কাছের বাহু, আর এটা কি? এই যে কোণের বিপরীত বাহু, মানে এটা হলো বিপরীত বাহু। বিপরীত বাহু। বাহু। তাহলে আমি কিন্তু এই যে থিটার সাপেক্ষে একটা স্বাভাবিক নামকরণ করলাম কি? এটা বাহু, বড় বাহু, মানে দেখো ত্রিভুজের মধ্যে সব থেকে বড় বাহু কোনটা? এসি বাহুটা। তাহলে এটা বড় বাহু, এটা কাছের বাহু বা সন্নিহিত বাহু, আর এটা কি? বিপরীত বাহু। এখন ভাইয়া এগুলো একটা করে নাম আছে। এই যে বড় বাহুটাকে আমরা ডাকি হলো অতিভুজ। অতিভুজ। আর এই যে সন্নিহিত বাহুটাকে আমি কি ডাকি? এটাকে আমি ডাকি ভূমি, ঠিক আছে? আর এই যে বিপরীত বাহুটা আছে, এটাকে আমি কি ডাকি? লম্ব ডাকি। লম্ব, ঠিক আছে? তাহলে দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার তিনটা বাহুর নাম আমরা পেয়ে গেছি। এগুলো হলো অফিসিয়াল নাম, মানে এগুলো আমরা অঙ্কের মধ্যে ব্যবহার করব। তাহলে এই যে ত্রিভুজের, আচ্ছা এখন আমি একটা সুন্দর একটা ত্রিভুজ অঙ্কন করি বড় করে। আচ্ছা ধরে নাও এটা হলো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এই কোণের সাপেক্ষে যদি তুমি থিটা ধরো, তাহলে এই কোণের সাপেক্ষে এই বাহুটার নাম কি?
অতিভুজ। ঠিক আছে, এগুলো এখন তোমাদের চিনতে হবে, না হলে কিন্তু তোমাদের অঙ্ক করতে পারবা না বা মহা বিপদে পড়ে যাবা। তাহলে এসি বাহুটার নাম কি ভাইয়া? অতিভুজ। কোনটা? যে কোণের সাথে যে সব থেকে বড় বাহুটাকে অতিভুজ বলবো, কোণের সাথে যে ছোট বাহুটা আছে সেটাকে নাম কি দিব? এটার নাম দিব আমরা ভূমি। ভূমি, ঠিক আছে। আর কোণের যে বিপরীত বাহু অর্থাৎ এর সঙ্গে কোনো কোণ লাগা নাই, তাহলে এর নাম কি ভাইয়া? এর নাম অবশ্যই লম্ব। ক্লিয়ার? এই যে ত্রিভুজটা যদি তোমরা সবসময় চিনতে পারো তাহলে ম্যাথ প্রবলেম ডান। আর যদি চিনতে না পারো, অর্থাৎ যদি বাহুর মানগুলো যদি বা বাহুর নামগুলো যদি উল্টাপাল্টা করো, যেমন দেখো এরকম একটা ত্রিভুজ দিলাম আমি, ঠিক আছে, এটা তো 90 ডিগ্রি দিলাম, আমি এই কোণের সাপেক্ষে আমি হিসাব নিকাশ করব। এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম। যদি এরকম একটা ত্রিভুজ আমি তোমাকে দেই, সমকোণী ত্রিভুজ, তাহলে তুমি এটার নামকরণ তুমি কিভাবে করবা? দেখো আমি প্রথমে টেকনিকটা বলে দিলাম যে থিটাটা তুমি হিসাব নিকাশ করবা থিটার সাপেক্ষে। তাহলে থিটার সাথে বা থিটার সঙ্গে লাগানো যে সব থেকে বড় বাহুটা আছে কোনটা ভাইয়া? অবশ্যই বিসি বাহু। তোমার নামটা এখানে এসিএম দিয়েছিলাম, কিন্তু এটা আমি নিজস্বভাবে দিছি, কিন্তু এখন আমি বিসি দিছি, অবশ্যই দিতে পারবো। তাহলে বিসি বাহুটার নাম কি হবে? সব থেকে বড় বাহুটার নাম, সব থেকে বড় বাহুটার নাম কি? অতিভুজ। তাহলে অতিভুজ। আর কোণের সাথে ছোট বাহুটার নাম কি ভাইয়া? কোণের সাথে ছোট বাহুটার নাম কি? ভূমি। ভূমি। এখন ভাইয়া মনে হতে পারে যে ভূমি তো নিচে ছিল, আসলে আমার ভূমির নিচে থাক উপরে থাক কোথা থাকবে থাকবে, সেটা আমি নির্ধারণ করব কিসের উপর? এই থিটার উপর, মানে থিটার উপর মানে বেস করে আমাকে নির্ধারণ করতে হবে। তারপর দেখো এই যে কোণের বিপরীত বাহু কোণটা, মানে তার সঙ্গে কোনো কোণ নাই, মানে থিটা নাই, তাহলে সেটার নাম কি ভাইয়া? সেটার নাম কি? লম্ব। তাহলে এখন কি আমি চিনতে পারবো যে কখন আমার সমকোণী ত্রিভুজের অতিভুজ কোণটা, লম্ব কোণটা, ভূমি কোণটা আমি কি চিনতে পারবো? অবশ্যই চিনতে পারবো। আমার একটা জিনিস মনে রাখবো, কোনটা? থিটা। আমার থিটার যে কাছের বাহু বা থিটার সাথে লাগানো সব থেকে বড় বাহুটার নাম অতিভুজ, থিটার সঙ্গে ছোট বাহুটার নাম হলো ভূমি, এবং থিটার যে মানে বিপরীত পাশে যে বাহুটা আছে সেটার নাম কি? লম্ব। তাহলে আমি ত্রিভুজ ক্লিয়ার, বা ত্রিভুজ থেকে আমি যদি কোনো কিছু বাহুর মান বা বাহুর নাম যদি বের করতে যাই তাহলে আমার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে এখন আমি পরের স্টেপে চলে যাই। যখন আমার ত্রিভুজ চিনা হয়ে গেল, আমরা যখন ত্রিভুজকে চিনতে পারতেছি, তাহলে আর কিসের টেনশন আমার? এখন আমি চলে আসি আমার যে অনুপাত রয়েছে, ত্রিকোণমিতি, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। কি করব ভাইয়া? ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। অনুপাতগুলো আসলে কি, এগুলো নিয়ে একটু আলোচনা করতেই হবে, না হলে তো হবে না। আমাদের ভাইয়া 6টা অনুপাত আছে। কয়টা? 6টা। কি কি? একটা হলো সাইন, আরেকটা কোসাইন, আরেকটা ট্যানজেন্ট, আরেকটা হলো কটেনজেন্ট, আরেকটা সেকেন্ড, আরেকটা হলো কোসেকেন্ড। ভাইয়া এগুলা হলো কি নাম? এগুলো তোমরা হয়তো শোনো নাই, কিন্তু আজকে শোনো যে এগুলো হলো পূর্ণ নাম। যেমন দেখো 6টা আছে, তার মধ্যে কি প্রথমেরটা হলো সাইন। দেখো SIN, সাইন। এটা হলো ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম অনুপাত, অর্থাৎ নাম হলো সাইন। যেহেতু এটা বড় নাম, একে শর্টকাটে SIN দ্বারা প্রকাশ করা হয়, বা সাইন সাইন দ্বারা প্রকাশ করা হয়। এরপরে কি বললাম ভাইয়া? কোসাইন। কোসাইন, একে শর্টকাটে কস বলা হয়, ঠিক আছে। তারপর ট্যানজেন্ট। ট্যানজেন্ট, একে শর্টকাটে বলা হয় ট্যান। তারপর কটেনজেন্ট, একে শর্টকাটে কট বলা হয়। তারপর সেকেন্ড, একে শর্টকাটে সেক বলা হয়। আর একটা ভাই আছে কোসেকেন্ড, শর্টকাটে কোসেক ডাকা হয়। এই যে আমাদের 6টা অনুপাত, আমাদের ভাইয়া এই 6টা নিয়েই হলো আমাদের ত্রিকোণমিতি।
এই 6টাই আমরা এখানে ব্যবহার করব, এই 6টাই আমরা অঙ্কের মধ্যে লাগাবো, এই 6টার মধ্যে আমরা বিভিন্ন কিছু করব। আমাদের এখানে একটা সুন্দর বিষয় আছে বা একটা মনে থাকার মজার বিষয় হলো, দেখো তুমি যদি সাইনেরটা জানো বা সাইনের কোনো সূত্র জানো তাহলে তুমি অবশ্যই কোসেকটা জানবা। মানে সাইনের বিপরীত হলো কোসেক। কোসেক কসটা তুমি যদি জানো তাহলে অবশ্যই তুমি সেকটা জানতে পারবা। মানে কসের বিপরীত কি? সেক। আর ট্যান জানলে ভাইয়া তুমি অবশ্যই কট জানতে পারবা, কারণ ট্যানের বিপরীত কি? কট। তাহলে এগুলো একটু আমি এখানে দাগ টেনে দেখে দেই। দেখো তুমি যদি ভাইয়া তুমি যদি সাইন জানো তাহলে অবশ্যই তুমি কি জানবা? কোসেক জানবা। তুমি যদি ভাইয়া সেক জানো তাহলে অবশ্যই তুমি কস জানতে পারবা। আর তুমি যদি ট্যান সম্পর্কে কিছু জানো তাহলে অবশ্যই তুমি কট জানতে পারবা। তাহলে এই হলো আমাদের মোটামুটি সম্পর্ক। এখন মানে সম্পর্ক বলতে এগুলো অনুপাত। এখন ভাইয়া এই অনুপাতগুলো চারানো দাম নাই। কেন দাম নাই? আমি যতক্ষণ না এর পাশে কিছু বসাইছি ততক্ষণ পর্যন্ত আমার মানে এর কোনো ভ্যালু নাই। যখনই আমি বসাবো তখন এদের ভ্যালু বাড়াবে বা এদের ভ্যালু তৈরি হবে। আমি কিভাবে ভ্যালু তৈরি করব? দেখো আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, সমকোণী ত্রিভুজ, কারণ ভাইয়া প্রথমেই তো বললাম যে ত্রিকোণমিতিক অনুপাতের সঙ্গে এই সমকোণী ত্রিভুজের সম্পর্ক, বা আমরা ত্রিকোণমিতিক অনুপাতকে সমকোণী ত্রিভুজের সঙ্গে কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে এটাকে আমি এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে আমি সি ধরলাম। ঠিক আছে, তাহলে এটা যদি আমার থিটা কোণ হয় তাহলে এটার নাম কি ভাইয়া? অতিভুজ। অতিভুজ। এটা কি? ভূমি। ঠিক আছে, এটা কি ভাইয়া? এটা লম্ব। তাহলে এখন দেখো আমার যে অতিভুজ, ভূমি, লম্ব, এই যে আমি কার সাপেক্ষে হিসাব করতেছি বা কার সাপেক্ষে নামকরণ করলাম? অবশ্যই থিটা কোণ, তাই না? থিটা কোণ। আমি যদি এই কোণ বাদ দিয়ে যদি এই কোণের সাপেক্ষে হিসাব নিকাশ করতাম তাহলে অবশ্যই নামগুলো আমার পরিবর্তন হয়ে যাইতো, কারণ আমরা যার সাপেক্ষে হিসাব নিকাশ করব তার সাপেক্ষেই আমি অনুপাতগুলো এখানে বসাবো। তাহলে থিটা কোণ, তাহলে অবশ্যই আমি সাইনের পাশে থিটা বসে দিব, কসের পাশে থিটা বসে দিব, ট্যানের পাশে থিটা, কটের পাশে থিটা, সেকের পাশে থিটা, কোসেকের পাশে থিটা। ভাইয়া আর একটা জিনিস বলে রাখি, এই যে থিটা, আমরা যখন কোণের মান বের করি বা কোণকে যখন আমি প্রেজেন্ট করি তখন এই যে আলফা, বিটা, গামা, থেটা এগুলা ব্যবহার করি। আমাদের এখানে মোটামুটি ত্রিকোণমিতিতে থেটা কোণে ব্যবহার করা হয়। এখন থেটার পরিবর্তে তোমরা এ দেখতে পাবা, বিউ দেখতে পাবা, সিউ দেখতে পারো। আমাদের যেটাই থাক না কেন সবই কোণ। আমরা যেটাকে আমরা প্রমাণ মানে যেটাকে আমরা প্রকাশ করব বা যেটা দ্বারা আমরা লিখবো সেটাই আমাদের কোণ আকারে প্রকাশ হবে। তাহলে আমি থিটা দ্বারা প্রকাশ করতেছি, এজন্য আমি এগুলোর পাশে কি লিখলাম? সাইন থিটা লিখলাম। যদি আমি এ দ্বারা প্রকাশ করতাম অবশ্যই আমি সাইন এ লিখতাম, কস এ লিখতাম, বি দ্বারা প্রকাশ করলে অবশ্যই সাইন বি লিখতাম। কথা ক্লিয়ার? তাহলে এখন আসি ভাইয়া, আমরা তো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, মানে আমি এখন কিন্তু এই অনুপাতের সঙ্গে ত্রিভুজের একটা সম্পর্ক তৈরি করে ফেলেছি। কিন্তু এগুলোর সঙ্গে আবার বাহুর একটা সম্পর্ক আছে। যেহেতু আমি ত্রিভুজের সঙ্গে সম্পর্ক তৈরি করলাম তাহলে আমি কি এখন বাহুর সঙ্গে সম্পর্কটা তৈরি করতে পারবো। তাহলে অবশ্যই আমি সাইন থিটা ইজ ইকুয়াল টু ভাইয়া আমরা লিখতে পারবো লম্ব বাই কি? অতিভুজ। লম্ব বাই অতিভুজ লিখতে পারবো। লম্ব ভাগ অতিভুজ লিখতে পারবো। এটা হলো মানে সাইন থিটার সাথে সম্পর্ক কিসের? বাহুর। বাহু কি? লম্ব আর একটা অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, লম্বটা আমি যদি একটু শর্টকাটে লিখতে চাই, দেখো লম্ব দ্বারা, লম্বটা কি? এ বি না? লম্ব এ বি ডিভাইডেড কি হচ্ছে? অতিভুজ কি? এ সি। ক্লিয়ার? তাহলে লম্বকে এ বি দ্বারা প্রকাশ করছি আর অতিভুজকে আমি এসি দ্বারা প্রকাশ করছি। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে ভাইয়া? অবশ্যই যেহেতু এর লম্বের সাথে সম্পর্ক হয়েছে তাহলে cos ভূমির সাথে সম্পর্ক, তাহলে ভূমি ডিভাইডেড অতিভুজ। অতিভুজ, তাহলে ভূমিকে আমি কি দ্বারা প্রকাশ করছি? বিসি, তাহলে বিসি ডিভাইডেড এসি। তারপর দেখো ভাইয়া ট্যান। দেখো সাইন এবং কসের সাথে অতিভুজের সম্পর্ক হয়েছে লম্ব আর ভূমি।
শুধুমাত্র এখন অতিভুজ বাদ দিয়ে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক স্থাপন করলে আমার ট্যানটা চলে আসে। ট্যানটা তাহলে কি হবে? লম্ব ডিভাইডেড ভূমি। ক্লিয়ার? তাহলে লম্বটা কি? এবি ডিভাইডেড ভূমি কি? বিসি। তাহলে ক্লিয়ার? সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি ডিভাইডেড এসি, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড অতিভুজ অর্থাৎ বিসি ডিভাইডেড এসি, আর ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল এবি বাই বিসি। তাহলে এটা আমার ক্লিয়ার। এখন তুমি দেখো যে আমি প্রথমেই বলছিলাম যে সাইন জানলে অবশ্যই তুমি কোসেক বা কোসেকেন্ড তুমি জানতে পারবা, কারণ কি সাইনের বিপরীতকে কোসেক বলা হয়। সাইনের বিপরীত রাশি কি বা সাইনের বিপরীত অনুপাত কি? কোসেক থিটা। তাহলে অবশ্যই আমি আর বিপরীত করলে কি হবে ভাইয়া? বিপরীত করলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে। তাহলে এর লবে কি আছে ভাইয়া? আর লবে অবশ্যই লম্ব আছে। তো লম্বটা কোথায় আসবে? হরে চলে আসবে। আর হরে কি আছে? অতিভুজ। তাহলে অতিভুজ উপরে চলে যাবে। অতিভুজ ইজ ইকুয়াল টু কি হবে? এসি ডিভাইডেড এবি। ক্লিয়ার? তাহলে কোসেকও আমরা জানতে পারলাম, কারণ আমার তিনটাই মেন। তুমি যদি এই তিনটা জানো তাহলে খালি একটু উল্টাই দিলেই তোমার এইগুলা চলে আসে। তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? অতিভুজ বাই ভূমি। অতিভুজ ডিভাইডেড ভূমি। ক্লিয়ার? অতিভুজ কি ভাইয়া? এসি। এসি ডিভাইডেড ভূমি কি? বিসি। আর একটা আছে কট। কট কিসের বিপরীত? ট্যানের বিপরীত। ট্যানটা কি আছে ভাইয়া? লম্ব বাই ভূমি। তাহলে উল্টায় দিলে কি হবে? ভূমি ডিভাইডেড লম্ব। ভূমি কি? বিসি ডিভাইডেড এবি। এই যে আমাদের মোটামুটি যে মেইন মানে এগুলা ছাড়া হবে না ফান্ডামেন্টাল জিনিস। তাহলে এই ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা জেনে গেলাম এবং এগুলো থেকে আরও কত কি করা যায় আমরা সহজে করতে পারবো। এখন তোমাদের কাজ হলো এগুলো সুন্দরভাবে মুখস্থ করা। মুখস্থ বলতে বুঝে বুঝে পড়া। আমি প্রথমেই বললাম শর্টকাট টেকনিকটা দেখো। সাইন থিটার সঙ্গে লম্ব আর অতিভুজের সম্পর্ক। লম্ব আর অতিভুজ। লম্ব আর অতিভুজের সম্পর্ক কার সাথে? সাইন থিটা। কস থিটার সাথে কার সম্পর্ক? ভূমি এবং অতিভুজের সম্পর্ক। অর্থাৎ এই যে ভূমি এবং অতিভুজের সম্পর্ক কসের সাথে। আর ট্যানের সাথে কোনো অতিভুজের সম্পর্ক নাই। কি আছে? আছে কি আছে? লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক কার? ট্যান থিটা। তাহলে তুমি যদি এই তিনটা অনুপাত যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে বাকি যে তিনটা আছে এগুলা তাদের বিপরীত। তাহলে ট্যানের বিপরীত কে? কট। তাহলে ট্যান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট ভূমি বাই লম্ব। তাহলে সেকটা কার বিপরীত? কসের বিপরীত। কস যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক কি হবে? অতিভুজ বাই ভূমি। আর কোসেক থিটা কার বিপরীত? সাইনের বিপরীত। সাইন যদি আমার লম্ব বাই অতিভুজ হয় কোসেক কি হবে ভাইয়া? অতিভুজ বাই লম্ব। তাহলে এখন আরেকটা জিনিস দেখি। আরেকটা জিনিস কি ভাইয়া? আমি এটাকে কি লিখতে পারবো? সাইন কার বিপরীত? অবশ্যই কোসেকের বিপরীত। বিপরীত মানে কি বোঝায়? মানে ভাগ বোঝায়। 1 বাই কোসেক থিটা। এটা কার বিপরীত? কস 1 বাই সেক। তাহলে কার বিপরীত হচ্ছে? সেক থিটা। তাহলে কসের বিপরীত কি? সেক। অর্থাৎ সেকের বিপরীত কি? কস। একই কথা, এজন্য 1 বাই সেক থিটা লেখা যায়। এই যে আমাদের ট্যান, ট্যান কার বিপরীত? 1 বাই কট এর বিপরীত। ঠিক আছে? 1 বাই কট। কট কার বিপরীত? 1 বাই ট্যান, মানে এর বিপরীত ওই। তাহলে এভাবে তুমি যদি লেখো তাহলে সেক তাহলে কি হবে? 1 বাই কস থিটা। আর কোসেকটা কি হবে? 1 বাই সাইন থিটা। তাহলে মোটামুটি আমার থিটা। ঠিক আছে? তাহলে মোটামুটি আমার সূত্র এখানেই দেখো। সাইনের সাথে কোসেকের সম্পর্ক, এজন্য 1 বাই কোসেক থিটা। কসের সাথে সেকের সম্পর্ক 1 বাই সেক থিটা। ট্যানের সাথে কটের সম্পর্ক 1 বাই কট থিটা। কটের সাথে ট্যানের সম্পর্ক 1 বাই ট্যান থিটা। সেকের সাথে কসের সম্পর্ক 1 বাই কস থিটা। কোসেকের সাথে সাইনের সম্পর্ক, এজন্য 1 বাই সাইন থিটা। এগুলো আমাদের জানতে হবে, মানে টোটালি জানতে হবে এবং মনে রাখতে হবে। কেননা এগুলো ছাড়া ত্রিকোণমিতি অচল, কারণ এগুলো লাগবেই। তুমি যদি এগুলো উল্টাপাল্টা করো তাহলে অঙ্ক উল্টাপাল্টা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখন আসি। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমি কি লিখলাম? লম্ব বাই অতিভুজ। এখন তোমার কি মন চায় না আমি কি লিখতে পারি?
সাইন থিটা ভাগ, আমার মন চাইলো সাইনকে আমি কস থিটা দ্বারা ভাগ করলাম, ভাগ তো করতেই পারি, তাহলে সাইন থিটা এদিকে যদি ভাগ করি আমি, তাহলে অবশ্যই এদিকেও ভাগ হবে। তাহলে এদিকে কি আছে ভাইয়া, এইদিকে দেখো লম্ব বাই অতিভুজ আছে, লম্ব ডিভাইডেড অতি অতিভুজ। কস থিটা ইজ ইকুয়াল টু কি আছে, ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ অতিভুজ। এখন ভাইয়া এটা যদি তুমি একটু সিস্টেম মানে একটু যদি ক্যালকুলেশন করো, তাহলে কি হবে, লম্ব ডিভাইডেড অতিভুজ অতি গুণন, অতিভুজটা এখন উল্টায় চলে যাবে, যখন তুমি ভাগটাকে গুণ করবা তখন কি, এই যে নিচের যে লবটা আছে, লবটা কোথায় যাবে, হরে যাবে, আর নিচের যে হরটা আছে কোথায় যাবে, লবে চলে যাবে, তাহলে অতিভুজ কোথায় যাবে, উপরে, তাহলে অতিভুজ ডিভাইডেড ভূমি। ক্লিয়ার? তাহলে এখন এই অতিভুজ কাটাই চলে যায়, থাকে কি লম্ব ডিভাইডেড ভূমি থাকে। তাহলে ভাইয়া এখন লম্ব ডিভাইডেড ভূমিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, লম্ব বাই ভূমি কোথায় আছে, লম্ব বাই ভূমি মানে ট্যান, এই যে পেয়েছি ট্যান, লম্ব বাই ভূমি মানে কি, অবশ্যই ট্যান থিটা। তাহলে আমরা কি লিখতে পারি না, কস থিটা ডিভাইড কি বলে সাইন থিটা ডিভাইডেড কস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা। আমার ভাইয়া এই সূত্রটা খুবই একটা ইম্পর্টেন্ট সূত্র, বা লাগবে এই সম্পর্কটা। যদি ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা হয়, তাহলে অবশ্যই কট থিটা ইজ ইকুয়াল টু কি হবে, কস থিটা ডিভাইডেড সাইন থিটা, মানে কি আর বিপরীত। তাহলে এটাও একটা সম্পর্ক, সুন্দর সম্পর্ক, মানে এগুলো আমাদের লাগবে। তাহলে এই যে আমাদের মোটামুটি সম্পর্ক। এখন ভাইয়া আমি তো সাইনকে কস এগুলাকে দ্বারা ভাগ করলাম, কেন ভাগ করছি, আমার একটা সম্পর্ক তৈরি করার জন্য ভাগ করছি। এখন যদি আমি আরেকটা সূত্রের কথা বলি, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র এবং খুবই ফেমাস একটা সূত্র। আমাদের এই যে সমকোণী ত্রিভুজকে কল্পনা করে বা সমকোণী ত্রিভুজের সঙ্গে মিল রেখে একটা উপপাদ্য আমাদেরকে দিয়ে যায়, সেটা হলো পিথাগোরাস। যে গণিতবিদ পিথাগোরাস ছিল, আমাদের একটা উপপাদ্য দিয়ে যায়, সেটা কি পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। সেই উপপাদ্যটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে গ্রহণযোগ্য বা খাটে। সেটা কি একটু দেখি নেই, তাহলে এটা হলো এইদিকে থাক। দেখো পিথাগোরাসের উপপাদ্য কি ভাইয়া, পিথাগোরাসের উপপাদ্য কি উপপাদ্য ছিল, শর্টকাটে প্রমাণে না আসে, শুধু শর্টকাটে বলে দেই যে অতিভুজ এই যে অতিভুজ তার উপর স্কয়ার সমান লম্বের উপর স্কয়ার প্লাস ভূমির উপর স্কয়ার। ভাইয়া এখানে তোমার যে পিথাগোরাসের উপপাদ্যটা ছিল, তিনটা বাহুর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে, কি কি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভাইয়া এটা একটা মাস্টার সূত্র বা মাস্টার উপপাদ্য, কারণ এটা দ্বারা আমরা মোটামুটি প্রায় অঙ্কগুলোই করব, কারণ লাগবে আমার। তুমি যখন বাহুর মান দেখো, এখানে তুমি যদি দুইটা বাহুর মান জানতে পারো, তাহলে একটা বাহুর মান অবশ্যই বের করতে পারবা। কারণ দেখো চলক কয়টা, এখানে তিনটা চলক, তার মধ্যে তোমার যদি দুইটা চলকের মান দেওয়া থাকে, অবশ্যই তুমি একটা মান বের করতে পারবা, কোনো প্রবলেমে হবে না। তাহলে আমি এটা অবশ্যই মনে রাখবো, এটা খুবই আমার একটা ডেঞ্জারাস জিনিস, এটা অবশ্যই আমি মনে রাখবো, এটা অবশ্যই মনে রাখবো। ভাইয়া এই দুনিয়ায় যত সমকোণী ত্রিভুজ আছে, সব সমকোণী ত্রিভুজ এই উপপাদ্যকে মেনে চলবে, না হলে সমকোণী ত্রিভুজে হবে না। ক্লিয়ার? তাহলে দেখো আমি যদি এটা জানি, এটাকে একটু শর্টকাটে নাম, বাংলা নামগুলো একটু বড় হয়ে গেছে, এখন আমি যদি শর্টকাটে ইংরেজি দ্বারা মানে প্রকাশ করে যেহেতু, তাহলে কি হবে, অতিভুজ কোনটা আমার, এসি, তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল লম্ব কোনটা, এবি, তাহলে এবি স্কোয়ার প্লাস ভূমি কি বিসি, তাহলে বিসি স্কোয়ার। ক্লিয়ার? এটা যদি আমি 1 নাম্বার দেই, তাহলে আমি এখন কিছু প্রমাণ করব। দেখো আমি যদি 1 নাম্বারকে এসি স্কোয়ার দ্বারা উভয় পক্ষে ভাগ করি, আমি কি করব, 1 নংকে এসি স্কোয়ার
দ্বারা ভাগ করে ভাগ করে পাই কি পাই এসি স্কোয়ার ডিভাইডেড এসি স্কোয়ার, তারপর এ বি স্কোয়ার ডিভাইডেড এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিভাইডেড এসি স্কোয়ার। দেখো আমি কি বলছি, 1 নংকে এসি স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। দেখো আমি সবাইকে এসি স্কোয়ার দ্বারা ভাগ করছি, কারণ একদিকে ভাগ করলে সব দিকে ভাগ করা লাগবে, অর্থাৎ সমানের এদিকে তুমি যদি ভাগ করো অবশ্যই সমানের ওইদিকে ভাগ করতে হবে। তাহলে বাহ, তুমি এই যে স্কোয়ারটা আছে, তুমি যদি এটা তো কাটাই চলে যাচ্ছে, এসি স্কোয়ার কাটাই চলে গেলে কি থাকে 1 থাকে। আচ্ছা তুমি এবি বাই এসি, তুমি যদি এবি ডিভাইডেড এসি করে তার উপর যদি তুমি স্কোয়ার দাও তোমার কোনো সমস্যা হচ্ছে না, কারণ দুটার উপরে স্কোয়ার আছে। প্লাস সেমভাবে বিসি ডিভাইডেড এসি করে তার উপর যদি তুমি একটা স্কোয়ার দাও তোমার কোনো সমস্যা হচ্ছে না। তাহলে 1-এর জায়গায় 1 রাখলাম। এবি বাই এসি আমার কার সঙ্গে মিল আছে দেখো দেখি ভাইয়া, এবি বাই এসি মানে আমার সাইন থিটা, তাহলে আমি কি লিখবো সাইন থিটা, ঠিক আছে, তার উপর কি আছে স্কোয়ার আছে। আর এটা বিসি বাই এসি সমান কি আছে ভাইয়া কস থিটা, দেখো মিলে যায় আমার মিলে যায়। তাহলে বিসি বাই এসি সমান কি আছে কস থিটা তার উপর স্কোয়ার। বাহ, তুমি যদি একটু সাজায় গোছায় লেখো স্কোয়ারটাকে ভিতরে লিখলে কি হবে সাইন স্কোয়ার থিটা। আমার স্কোয়ারটা কিন্তু কোণের উপর আসবে না, কখনোই কোণের উপর আসবে না, আসবে কোথায় অনুপাতের উপরে অর্থাৎ সাইনের উপরে, সাইন স্কোয়ার। তাহলে এটা কি হবে কস স্কোয়ার থিটা। তাহলে আমি এখন লিখতে পারি অতএব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই যে এটা লিখতে পারলাম মানে এটা আমার একটা সূত্র। ক্লিয়ার? তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমার একটা সম্পর্ক। দেখো এগুলার মধ্যে কোনো স্কোয়ার ছিল না, তাহলে আমার স্কোয়ারের মধ্যে একটা সম্পর্ক চলে আসছে। তাহলে আমি আরও একটা সম্পর্ক তৈরি করতে পারবো। তাহলে আমি এখন এসি স্কোয়ার দ্বারা ভাগ করছি, আমি এখন উভয় পক্ষকে এবি স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে দেখো দেখি ভাইয়া, তাহলে আবার কি 1 নংকে এবি স্কোয়ার দ্বারা ভাগ করে পাই, এবি স্কোয়ার দ্বারা ভাগ করে পাই কি পাই এবি স্কোয়ার দ্বারা ভাগ করলে অবশ্যই তোমার এসি স্কোয়ার ডিভাইডেড এবি স্কোয়ার ইজ ইকুয়াল এবি স্কোয়ার ডিভাইডেড এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিভাইডেড এবি স্কোয়ার। ভাইয়া আমি যদি একবারে লিখি তাহলে স্কোয়ারগুলো লিখে আমি কি এসি বাই এবি লিখতে পারবো কি না? এসি বাই এবি সমান কিসের সাথে সম্পর্ক দেখো, এসি বাই এবি মানে কোসেক থিটা আসছে। দেখো এসি বাই এবি সমান আমার কোসেক থিটা, ঠিক আছে? কারণ আমার আরেক লাইন আমি করলাম না, তোমরা আরেক লাইন করে নিও, কারণ একটু জায়গা শর্ট হচ্ছে এই জন্য আমি আরেক লাইন করলাম না। এসি বাই এবি সমান আমার কি আসতেছে কোসেক থিটা, মানে কি কোসেক স্কোয়ার থিটা আমি লিখতে পারবো সমান এবি স্কোয়ার আর এবি স্কোয়ার কি হবে কাটা চলে যাবে, কাটা চলে গেল, তাহলে কি থাকবে 1 থাকবে, কারণ ভাগের সময় উভয় পক্ষে কাটা গেলে মানে উপর নিচ কাটা গেলে 1 থাকে। আর বিসি বাই এবি সমান কি হবে ভাইয়া, বিসি বাই এবি সমান আমি অবশ্যই কট থিটা লিখতে পারবো। আমি এক লাইন গ্যাপ দিয়ে একবারে করতেছি, তোমরা আমি আগে লাইনে আমি বুঝাই দিছি। তাহলে বিসি বাই এবি সমান কট থিটা মানে কি কট স্কোয়ার থিটা লিখতে পারবো। তাহলে এটা আমি এখন যদি একটু সুন্দর করে সাজায় গোছায় লিখি তাহলে কি লেখা যাবে না? অবশ্যই আমি কি করবো ভাইয়া, অতএব এটা যদি কটটাকে আমি একদিকে নিয়ে আসি, 1টাকে যদি আমি একদিকে রাখি তাহলে কি হবে না? হবে অবশ্যই। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল কি 1, এটা আমার একটা সম্পর্ক, মানে এটা সম্পর্ক লেখা যাচ্ছে। তাহলে এটা একটা সম্পর্ক আমি পেয়ে গেলাম। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1।
তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ভাইয়া আমি তো দুইটা পাইলাম, আমি উভয় পক্ষকে এসি স্কোয়ার দ্বারা ভাগ করছি এবং এ বি স্কোয়ার দ্বারা ভাগ করছি। এখন যদি আমি উভয় পক্ষকে বিসি স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে আমার কি হবে একটু দেখি কি হয়। তাহলে 1 নংকে বিসি স্কোয়ার দ্বারা ভাগ করে পাই, বিসি স্কোয়ার দ্বারা যদি আমি ভাগ করে পাই তাহলে আমার কি হবে, তাহলে বিসি স্কোয়ার দ্বারা ভাগ করলে, বিসি স্কোয়ার দ্বারা ভাগ করলে তাহলে এসি ডিভাইডেড বিসি লিখে আর উপর হোল স্কোয়ার করা যায় ইজ ইকুয়াল এবি স্কোয়ার আর বিসি স্কোয়ার, মানে এবি বাই বিসি করে এবি ডিভাইডেড বিসি করে আমি স্কোয়ার করতে পারি, আমি এক লাইন গ্যাপ দিচ্ছি। আর এইদিকে বিসি স্কোয়ার তো আসেই, আর একটা বিসি স্কোয়ার দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে অবশ্যই এটা কাটাকাটি যায় 1 থাকবে, বা যে লাও সেই কদু একই কথা। এসি বাই বিসি সমান কত, এসি বাই বিসি সমান অবশ্যই সেক থিটা। দেখো এসি বাই বিসি সমান সেক থিটা, তাহলে এসি বাই বিসি সমান কি ভাইয়া, এখানে স্কোয়ার আছে তাহলে অবশ্যই সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল এবি বাই বিসি সমান কি আছে ভাইয়া, এবি বাই বিসি কোথায় আছে, আচ্ছা 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 এই যে এবি বাই বিসি দেখো ভাইয়া টেনের মধ্যে আছে, এবি বাই বিসি মানে টেন, তাহলে অবশ্যই আমি এখানে কি লিখবো টেন স্কোয়ার থিটা প্লাস, আর এই তো দুটা কাটা চলে গেল তাহলে কত থাকবে 1 থাকবে। অতএব আমি কি লিখতে পারবো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই যে আর একটা সম্পর্ক লিখতে পারতেছি, মানে আমি 3টা সম্পর্ক বের করলাম। আমি এখানে কয়টা সম্পর্ক বের করছি, আমার যে এখানে এই বোর্ডের মধ্যে যতগুলো অঙ্ক আছে বা যতগুলো সূত্র আছে এগুলা দিয়ে আমি পুরা ত্রিকোণমিতি শেষ করব, ঠিক আছে। এগুলা ছাড়া মানে এগুলাই আমার হলো ত্রিকোণমিতির ফান্ডামেন্টাল জিনিস, এগুলা দ্বারাই আমাকে ত্রিকোণমিতি সলভ করতে হবে। তাহলে প্রমাণটাও দেখিয়ে দিচ্ছি ভাইয়া সম্পর্কগুলার, আর এগুলা তো আমাদের বেসিক জিনিস, ক্লিয়ার। তাহলে আমি এখন কি করব, তোমরা যদি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা তোমরা খাতায় নোট করতে পারো। আমি এগুলো এখন মুছাই দেব, দিয়ে সুন্দর করে সূত্রগুলা অর্থাৎ এই যে সম্পর্কগুলো এগুলো একটা জায়গায় লিখবো, ঠিক আছে। তাহলে এগুলো আর আমি লিখবো না, এগুলো তোমাদের মাথায় থাকতে হবে, বা এগুলো মাথায় না রাখলে আমার অঙ্ক করতে পারবো না, অঙ্ক ধরতেই পারবো না। তাহলে আমি এগুলা একটু মুছে দিলাম, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আমি আবার সুন্দর করে লিখবো, সেটা অন্যভাবে লিখবো। দেখো ত্রিকোণমিতি অনেক সহজ জিনিস, ত্রিকোণমিতি যদি তুমি একটু সহজভাবে পড়তে পারো বা সহজভাবে তুমি নাও তাহলে দেখবো অনেক সহজ লাগবে। আর একটা জিনিস, ত্রিকোণমিতি থেকে তো ফাইনাল পরীক্ষায় কোশ্চেন হবেই, আর এখান থেকে 10 থেকে 20 মার্ক কমন পাওয়া যায়, মানে 2টা সৃজনশীল কমন পাওয়া যায়। আর ওগুলো তো এমসিকিউর কথা বললাম না, 2টা সৃজনশীল এখান থেকে কমন পাওয়া যায়, মানে পাবাই। তাহলে দেখো আমি যদি এখন এগুলাকে সুন্দর করে একটু লিখি, তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমি 1 পাইছিলাম, তাই না। এখন এই যে এখানে তুমি কখনো তোমার প্রশ্নে সাইন স্কোয়ারের মান মানে লিখতে পারে, কখনো কজ স্কোয়ারের মান লিখতে পারে, অথবা দুটো একসঙ্গে লিখতে পারে। তাহলে তুমি এটা হলো 1 নাম্বার দাও, এখান থেকে যদি তুমি বের করতে যাও সাইন স্কোয়ার থিটার মান যদি বের করতে যাও তাহলে অবশ্যই একে রাখা যাবে না, এদিকে কোথায় দিতে হবে, একে ওই দিকে পার করতে হবে। তাহলে কি ভাইয়া 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তাহলে এটা একটা পাইলা তুমি, এটা কিসের, এটা 2 নাম্বার দাও। এটা কিসের মান, সাইন স্কোয়ার থিটার মান, মানে যখন আমার সাইন স্কোয়ার থিটার প্রয়োজন হবে তখন সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লিখবো। যখন আমার কজ স্কোয়ার থিটার প্রয়োজন হবে, কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হলো 3 নাম্বার। তাহলে
তিনটা করে আমি সেট পাবো। এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা আমার একটা সেট। আর একটা কি পাইছিলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা একটা পাইছিলাম। তাহলে এইটা তুমি কত দিবা, 4 নাম্বার দাও, তুমি 4 নাম্বার দাও। এখন তোমার মনে হতে পারে আমার তো সেক থিটার কি বলে সেক স্কোয়ার থিটার দরকার হতে পারে, কখনো হতে পারে বা হবেই। তাহলে তুমি অবশ্যই এটাকে তুমি ওইদিকে পার করে দিবা। তাহলে কি হবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা হলো 5 নাম্বার। এখন তোমার মনে হতে পারে যে আমার ট্যান স্কোয়ার থিটার প্রয়োজন ছিল বা হতে পারে, তাহলে তুমি ট্যান স্কোয়ার থিটা লিখবা, লিখে 1টাকে পার করে দিলে কি হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ক্লিয়ার? এগুলো কি মাথায় রাখতে হবে ভাইয়া? তাহলে এটা 3টা সেট গেল। আর পাইছিল আরেকটা কি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটাকে তুমি 7 নাম্বার দাও। তাহলে তোমার কখনো কোসেক স্কোয়ার থিটার মানের প্রয়োজন হতে পারে, তখন তুমি সুন্দরভাবে একে পার করে দিবা, দিয়ে কি হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটাকে তুমি 8 নাম্বার দাও। আবার মনে করো তোমার কখনো কট স্কোয়ার থিটার মানের প্রয়োজন হতে পারে, তাহলে তুমি কখন কি করবা, তাহলে এইদিকে 1টাকে এদিকে পার করে দিলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটা হলো 9 নাম্বার। ক্লিয়ার? তাহলে 3টা থেকে আমি 9টা পাবো, এটা আমার স্বাভাবিক জিনিস। তাহলে প্রশ্নে আমার যখন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্রয়োজন হতে পারে, কখনো সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা হতে পারে, কখনো কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হতে পারে, আবার কখনো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা হতে পারে, তারপর কখনো সেক স্কোয়ার থিটার মান প্রয়োজন হতে পারে, কখনো ট্যান স্কোয়ারের প্রয়োজন হতে পারে, কখনো কোসেক স্কোয়ার থিটার মান হতে পারে, মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হতে পারে। তাহলে এগুলাকে আমাকে মানে মাথায় রাখতে হবে, একটু মনে রাখতে হবে। এখন ভাইয়া এগুলো মনে রাখার একটু টেকনিক যদি বলি, দেখি টেকনিকটা কি। সাইন এবং সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এই দুটা দেখো মানে এমনিতে মনে থাকবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ভাইয়া যখন স্কোয়ার আসবে তখন কিন্তু সাইন আর কসের মধ্যে সম্পর্ক সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর যখন দেখো এমনি যখন থাকবে সাইনের বিপরীত কি, কোসেক, সাইনের বিপরীত কোসেক। আর যখন সম্পর্কের মধ্যে আসবে তখন কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে অবশ্যই এটা দরকার হলে এটা পার করে দেবা, এটা দরকার হলে এটা পার করে দেবা। কথা ক্লিয়ার? 2 নাম্বার দেখো, মানে 2 নাম্বারটা যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো এই যে এটার হলো প্রথমের অক্ষরটা এস আর এটা হলো টি, তাহলে দুটার কি মিল নাই। আর একটা কি সূত্র ছিল, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো এরও প্রথমেরটা বড় এবং সি আছে, আরও ছোট এবং সি আছে, তাহলে 2c, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার, মানে দুইটা সি তখন এক জায়গায় থাকবে কি কোসেক আর কট, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার, দুইটা সি মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর দেখো এটা প্লাস ছাড়া বাকি দুটাই কি মাইনাস, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। যদি তোমরা এই যে মেন যে 3টা সূত্র আছে, এই 3টা সূত্র জানলেই বাকি যেগুলো আছে সেগুলো বের করতে পারবা, কারণ একটা রেখে আরেকটা ওইদিকে পার করে দিলে তোমার তো মান বের হয়ে আসতেছে। ভাইয়া ডান জানলে বাম জানতে হবে, বাম জানলে ডানও জানতে হবে, মানে তোমাকে যে কোনো একদিকে আসবে, কখন কোনটা আসবে তুমি বলতে পারবা না, অঙ্কের উপর নির্ভর করবে। যদি আমার প্রয়োজন হয় যে 1 ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা লিখতে হবে, তাহলে অবশ্যই আমি 1 ইজ ইকুয়াল টু এটা লিখবো, কারণ সবসময় এটা ইজ ইকুয়াল টু যে 1 হবে এমনটা না, 1 ইজ ইকুয়াল টু এটাও হতে পারে। কথা ক্লিয়ার? তাহলে কথা যদি ক্লিয়ার হয় তাহলে আমি এখন ম্যাথ প্রবলেম সলভে চলে যাব, কারণ আমার সূত্র আপাতত এখানেই ক্লোজ, কারণ এই চ্যাপ্টারে আমার আর সূত্র লাগবে না, আরও কয়েকটা আছে পরে নেক্সট চ্যাপ্টারে লাগবে, অর্থাৎ 9.2-এ। এটা আমি আজকে 9.1 করাবো। 9.1-এ আমি আজকে টাইপ ভিত্তিক ম্যাথ প্রবলেম সলভ করাবো। তাহলে এগুলো আমি একটু মুছে দিলাম।
ঠিক আছে, দেখো আমি এগুলা মুছে দিলাম, এগুলা তোমাদের মাথায় থাকতে হবে, না হলে কিন্তু অঙ্ক পারবা না। তাহলে আমি প্রথমে অঙ্ক নিলাম টাইপ 1। দেখো টাইপ 1, টাইপ 1, টাইপ 1 ভাইয়া মনে করো 1 নাম্বার ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে, কি tan থিটা ইজ ইকুয়াল টু 3/4 দেওয়া আছে। tan থিটা ইজ ইকুয়াল টু 3/4 দেওয়া আছে হলে হলে অন্যান্য অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। যদি তোমার এরকম কোনো প্রশ্ন থাকে বা টাইপ 1 এই ধরনের প্রশ্নটা আমি এগুলো নিয়েছি, যদি এরকম থাকে ভাইয়া, তুমি এই যে একটা অনুপাতের মান দেওয়া আছে, তার মানে তুমি বুঝে নিবা আমার ত্রিকোণমিতি অর্থাৎ ত্রিভুজের অর্থাৎ সমকোণী ত্রিভুজের আমার দুইটা বাহুর মান দেওয়া আছে অলরেডি। দেখো তুমি কি জানো, আমি প্রথমেই বললাম ওগুলো মুখস্থ করতে হবে। এটাকে আমি থিটা ধরলাম, এটা এ, এটা বি, এটা হলো সি। তাহলে এই যে 3/4 tan থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, tan থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি, tan থিটা ইজ ইকুয়াল টু জানি লম্ব ডিভাইডেড আমরা কি জানি, ভূমি জানি ভাইয়া। tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু লম্বের মান দেওয়া আছে উপরে, ভূমির মান দেওয়া আছে কোথায়, নিচে। তাহলে লম্ব কত, লম্ব আমার এখানে 3, ভূমি কত, ভূমি হলো 4। তোমার তো আর একটা বাহুর মান দরকার, কারণ তুমি অন্যান্য অনুপাতগুলো নির্ণয় করতে গেলে অবশ্যই অতিভুজের প্রয়োজন। কারণ এটা আমার কি অতিভুজ না ভাইয়া, এটা আমার অতিভুজ, এটা ভূমি, এটা কি লম্ব। তাহলে অতিভুজের মান তোমাকে অবশ্যই নির্ণয় করতে হবে। অতিভুজের মান তাহলে আমি কিভাবে নির্ণয় করব, দেখি আমি এখন সমাধানে আসি। সমাধান এভাবে নির্ণয় করবা। সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে tan থিটা ইজ ইকুয়াল টু 3/4। বাহ, তাহলে আমরা কি পাই, অতএব লম্ব পাই। অর্থাৎ লম্ব কি, ওই ত্রিভুজ থেকে, আমি ত্রিভুজ থেকে এখানে লিখতেছি। তাহলে এ বি ইজ ইকুয়াল টু কত পাইলাম ভাইয়া, এ বি ইজ ইকুয়াল টু 3 পাইলাম, আর বিসি ইজ ইকুয়াল টু কত পাইলাম, বিসি ইজ ইকুয়াল টু 4 পাইলাম। তাহলে আমাকে বের করতে হবে কিসের মান, এসি ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি পাই, অতিভুজ স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য কি ছিল ভাইয়া, অতিভুজ স্কয়ার। অতিভুজ কি এসি, তাই না। তাহলে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব কি এবি, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ক্লিয়ার। তাহলে আমার তো এসির মানে দরকার, তাহলে আমি অবশ্যই এসিকে ঠিক রাখবো, এসি স্কয়ার। এবির মান কি ভাইয়া 3, তাহলে 3-এর উপর স্কয়ার প্লাস বিসির মান কত 4, তাহলে 4-এর উপর স্কয়ার সমান 3-এর উপর স্কয়ার মানে কত 9 যোগ 4-এর উপর স্কয়ার মানে 16। তাহলে 9 আর 16 কত হয় ভাইয়া 25। আমার তো এসির মান দরকার, আমার তো এসি স্কয়ারের মান প্রয়োজন নাই, তাহলে আমি এসি লিখবো। আর স্কয়ারটা সমানের এদিকে পার হলে কত হয়, রুট হয় বা বর্গমূল হয়। তাহলে 25, 25কে বর্গমূল করলে কত হয় 5 হয়। কথা ক্লিয়ার। 25কে বর্গমূল করলে অবশ্যই 5 পাই, কারণ আমি 5-এর উপর স্কোয়ার করলে আমি অবশ্যই 25 পাবো। আর যাকে স্কোয়ার করলে আমি 25 পাবো, বা তাকে যদি আমি বর্গমূল করি তাহলে আমি ওই সংখ্যাটায় বা ওটাই পাবো। তাহলে এসির মান কত পাইলাম, এসির মান পাইলাম আমি 5 পাইলাম। তাহলে তুমি যদি এসির মান 5 পায়ে যাও, তাহলে তোমার কি আর অন্য অনুপাতগুলো বের করতে সমস্যা হবে? তাহলে অন্য অনুপাতগুলো কি, তুমি ট্যান জানো, তাহলে ট্যানের বিপরীত কি কট, কট থিটা ইজ ইকুয়াল টু কি হবে, এটা বিপরীত মানে কি 4/3। তাহলে এখন তুমি সাইন থিটা যদি বের করতে চাও, সাইন থিটার মান তাহলে কি হবে লম্ব বাই
অতিভুজ সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ, লম্ব কি 3, অতিভুজ হলো 5। তাহলে সাইনের বিপরীত কি কোসেক থিটা, সাইনের বিপরীত কি ভাইয়া কোসেক থিটা, কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি হবে 5/3। তাহলে সাইন কোসেক গেল, এবার আসি কস, কস থিটা ইজ ইকুয়াল টু আমি কি হবে ভূমির সাথে অতিভুজের সম্পর্ক মানে কি ভূমি ডিভাইডেড অতিভুজ 5। তাহলে কস জানলে কসের বিপরীত কি সেক, সেক থিটা ইজ ইকুয়াল টু কি হবে 5/4। আমি এই ত্রিভুজ অনুসারে আমার এই যে 6টা অনুপাত টোটাল, তার মধ্যে তো একটা দেওয়াই আছে আর 5টা আমি পেয়ে গেছি, এটাই আমার কি অ্যান্সার। তাহলে এই টাইপটা তোমরা কি বুঝতে পারছো? যদি কোনো অনুপাত দেওয়া থাকে, অনুপাতের বাহু যেগুলো দেওয়া থাকবে, তার মানে কি আমি 2টা বাহুর মান অলরেডি পাই গেছি, অবশ্য আর একটা বাহু আমাকে বের করতে হবে। তখন আমি অবশ্যই পিথাগোরাস উপপাদ্যের সাহায্য নিব। 2টা বাহু দেওয়া থাকলে একটা বাহু যখন বের করব, অবশ্যই আমি পিথাগোরাস উপপাদ্যের সাহায্য নিয়ে আরেকটা বাহু বের করব। এখানে অতিভুজটা বের করা লাগছে, আরও অনুপাত আসতে পারে, সেখানে অতিভুজ থাকবে, ভূমি বের করতে হতে পারে, লম্ব বের করতে হতে পারে, যেটা হোক না কেন 3টার মধ্যে যে কোনো একটা বের করতে বললেই 2টা দেওয়া থাকবে, একটা বের করব, তখন আমি পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করব। কথা ক্লিয়ার? আর এটা বের করে মান পাইলেই আমি অন্যান্য অনুপাতগুলো পায়ে যাচ্ছি, কারণ এগুলো আমি জানি। তাহলে আমি এইটা মুছে দিলাম, এই অঙ্কটা মুছে দিলাম। আর একটা অঙ্ক নেই 2 নাম্বার, দেখো 2 নাম্বার কি আছে, 2 নাম্বার tan থিটা ইজ ইকুয়াল টু, বা অন্য মান ধরি, যদি আমি